প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ব। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে তাপ গতিবিদ্যা। তাহলে তাপ একটা গতিবিদ্যার অংশ। এই চ্যাপ্টারে এই কথাটাই আলোচনা করা হয়েছে। আমরা এখানে দেখব তাপটা কীভাবে গতিবিদ্যার অংশ হয়। তাহলে প্রথমে আমরা দেখি তাপটা কী। তাপ হচ্ছে ঠান্ডা গরম এর অনুভূতি। অর্থাৎ আমরা ঠান্ডা অনুভব করছি না গরম অনুভব করছি, একটা অনুভূতির ব্যাপার, সেটা হলো তাপ। আর তাপমাত্রা এটা হচ্ছে তাপের একটা ফল। তাহলে তাপ হচ্ছে ঠান্ডা লাগছে না গরম লাগছে তার একটা অনুভূতির ব্যাপার, সেটা হচ্ছে তাপ। আর তাপমাত্রা হচ্ছে তাপের ফলে যে রেজাল্টটা পাচ্ছি, অর্থাৎ তাপ দিচ্ছি, এখানে আমরা যে রেজাল্টটা পাচ্ছি যে কী হচ্ছে, তাপমাত্রা বাড়ছে বা কমছে, এই যে আমরা যে রেজাল্টটা পাচ্ছি তাপের রেজাল্ট, সেটাই হচ্ছে তাপমাত্রা। এখন তাপ যেহেতু প্রয়োগ করা হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে তাপ এবং তাপমাত্রা পরস্পরের উপর নির্ভরশীল। তাপ এবং তাপমাত্রা একে অপরের উপর নির্ভর করছে। এবং তাপ যখন দিচ্ছি, তাপের একটা একক আছে, কি পরিমাণ তাপ দিলাম। পরিমাণ যদি নির্ণয় করা যায় তাহলে পরিমাণ হলে তাপের এককও আছে। সেই তাপের একক সাধারণত ক্যালোরি এবং জুল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম তাপ, এই তাপের একক দেখলাম হচ্ছে ক্যালোরি, ক্যালোরি জুল। আবিষ্কারকের নামের অনুযায়ী এই নামকরণগুলো করা হয়েছে একক। আর তাপমাত্রা, এই এককগুলো ব্যবহার করা হয় তিনটে একক: ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন। কেলভিনটাকে ক্যাপিটাল কে দ্বারা চিহ্নিত করা হয়। এখন এই যে তাপ এবং তাপমাত্রাগুলো দেখলাম, এই তাপ এবং তাপমাত্রাগুলোর এই এককও দেখলাম, একটা দেখলাম দুই ধরনের আর একটা দেখলাম তিন ধরনের। এই যে ভিন্নতা আছে, এই ভিন্নতার নিশ্চয়ই কারণ আছে। আমরা নিউটনীয় বলবিদ্যায় আমরা দেখেছি যে একক যদি নির্ণয় করি, তিন ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে এমকেএস। এমকেএস মানে কি? মিটার, কেজি, সেকেন্ড। তারপরে সিজিএস, সিস্টেম মানে কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর একটা হলো এপিএস, ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি ফুট মানে দৈর্ঘ্য, পাউন্ড মানে ভর, সেকেন্ড টাইম। এই তিন ধরনের একক আছে। তাপের ক্ষেত্রে এই যে এককগুলো দেখতে পাচ্ছি, একটা যে তাপের ক্ষেত্রে এককগুলো দেখি, এই তাপেরগুলো একক এমকেএস পদ্ধতি একক, এটা হলো জুল। আর সিজিএস পদ্ধতির একক, এটা হচ্ছে ক্যালোরি। তাপমাত্রা যদি দেখি, তাপমাত্রার ক্ষেত্রে এমকেএস পদ্ধতির একক, এটা হচ্ছে কেলভিন। সিজিএস পদ্ধতির একক, এটা হলো ডিগ্রি সেলসিয়াস। আর এপিএস পদ্ধতির একক, এটা হলো ডিগ্রি ফারেনহাইট। এই যে তিন ধরনের একক আমরা দেখলাম, সেটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এগুলো আমরা নামকরণ করতে পারি। এখন দেখো, তাপের একক জুল আমরা এখানে দেখলাম। আবার দেখি কাজের একক জুল। তাহলে তাপের একক জুল, কাজের একক জুল। কাজ কিভাবে হয়? কাজ হয় হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বস্তু যদি স্থানান্তরিত হয়, তখন কাজ সম্পন্ন হয়। এখন তাপ কি কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারে? যদি পারে তাহলে তাপ কাজ সম্পন্ন করতে পারে। তাহলে কাজ সম্পন্ন হয় বিধায় তাপের এককটা জুল। তাহলে তাপের একক জুল, কাজের একক জুল। তাপ যদি কাজ সম্পন্ন করতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে, নিউটনীয় বলবিদ্যা যে অর্থটা বহন করে, তাহলে স্থান পরিবর্তন করলে গতির প্রয়োজন। তাহলে একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, স্থান পরিবর্তন করলো, অর্থাৎ স্থান পরিবর্তন করলে তার গতির পরিবর্তন হচ্ছে, তাহলে এটা গতিবিদ্যার অংশ। এখন তাপ যদি আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে যদি কাজ সম্পন্ন হয়, অর্থাৎ
একটু নিউটনীয় বলবিদ্যায় এর ধারা অনুযায়ী যদি স্থান পরিবর্তন করতে পারে তাহলে এটা একটা গতিবিদ্যার অংশ হতে পারে। তাহলে তাপ একটা গতিবিদ্যার অংশ হতে পারে যদি তাপের ফলে অণুগুলো, অর্থাৎ যাকে তাপ দিলাম তার স্থান পরিবর্তন হয়। স্থান পরিবর্তন হলে এটা একটা গতিশীলতা পাবে, গতিশীলতা এটা গতিবিদ্যার অংশ হবে। তাহলে তাপের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো বস্তুর প্রসারণ হয় তাপ বাড়ালে, তাহলে স্থান পরিবর্তন অবশ্যই ঘটে, তাহলে প্রসারণ হবে কীভাবে? এক অণু থেকে আরও কোনো দূরত্ব বেড়ে যায়, তাহলে তাপের ক্ষেত্রে বস্তুর স্থান পরিবর্তন হয়, অর্থাৎ তাপ দ্বারা কাজ সম্পন্ন হয়। এই জন্যই তাপটা গতিবিদ্যার অংশ। তাহলে তাপ গতিবিদ্যার অংশ, তার কারণ হচ্ছে তাপ দিয়ে কাজ সম্পন্ন হয়, অর্থাৎ তাপ প্রয়োগে কাজ সম্পন্ন হয়। তাহলে তাপ প্রয়োগে কাজ সম্পন্ন হয়, এই কারণে এটা তাপ গতিবিদ্যার অংশ। তাপ তাহলে গতিবিদ্যা ফেলা যায় কিভাবে? যেহেতু তাপ প্রয়োগে কাজ সম্পন্ন করা যায়, এই জন্য আমরা বলতে পারি তাপ গতিবিদ্যার একটা অংশ। এখন একটা বস্তুকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে সে তাপ গ্রহণ করতে থাকবে। এখন গ্রহণ করতে পারবে কতক্ষণ পর্যন্ত? বস্তুর ভৌত আকৃতি যদি পরিবর্তন না করতে চাই বা রাসায়নিক যে বন্ধন সেটা যদি পরিবর্তন করতে না চাই, তাহলে তাপ দেওয়ার একটা লিমিটেশন আছে। যদি তাপ দিতেই থাকি, একটা সময় পরে বস্তুর ভৌত পরিবর্তন হবে, রাসায়নিক পরিবর্তন হবে, বস্তুটার আগের জায়গায় ফিরে আসবে না। কিন্তু বস্তুটা যদি আগের জায়গায় ফিরে আবার আসতেও পারে, যেমন পানিকে তাপ দিলাম, তাপ দিলে আবার ফিরে আনা সম্ভব। এখন যদি ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন না করে বস্তুকে তাপ দিতে থাকি, তাহলে নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত সে তাপের পরিবর্তন, বস্তুর অবস্থানে পরিবর্তন হবে বা অবস্থার পরিবর্তন হবে। আর অবস্থা এবং অবস্থার পরিবর্তন যদি না করাই, তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে না বা রাসায়নিক পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে তাপের একটা লিমিটেশন আছে। যেমন পানি যদি তাপ দিতে থাকি 100°C তাপমাত্রা পৌঁছানোর পরে সে ফুটতে শুরু করে, তাহলে 100°এর আগে যদি আমরা তাপ দেওয়া বন্ধ করে দিই, তাহলে দেখা যাচ্ছে তার ভৌত বা রাসায়নিক কোনো পরিবর্তন হচ্ছে না। যে কোনো লিকুইডের ক্ষেত্রে ঠিক একই অবস্থা। ভৌত বা রাসায়নিক পরিবর্তন না করে যদি আমরা তাপ প্রয়োগ করতে চাই, তাহলে সর্বোচ্চ একটা মান থাকতে পারে যে এতটুকু পর্যন্ত সহনশীলতা আছে। এখন তাপ দিতেই থাকলাম, হঠাৎ করে তাপ দেওয়া বন্ধ করে দিলাম। এখন আশেপাশের তাপমাত্রার উপর নির্ভর করে যে কতটুকু তাপ নেবে। যেমন আমরা গরমকালে প্রচণ্ড, এখন টেম্পারেচার অ্যাবাউট গুগল টেম্পারেচার দেখি, এটা প্রায় 36°C। তাহলে এই যে 36°C তাপমাত্রায় প্রচণ্ড গরম লাগছে। তোমরা যেখানে আছো প্রায় কাছাকাছি তাপমাত্রা হবে। তাহলে 36°C যদি প্রচণ্ড তাপের উদ্রেক হয়, তাহলে আমাদের প্রচণ্ড গরম লাগছে। তাহলে গরম লাগছে কেন? গরম লাগছে এই কারণে আমাদের শরীরের ভেতরে যে তাপমাত্রাটা আছে বা তাপ উৎপন্ন হচ্ছে, পরিবেশের তাপমাত্রা তার চেয়ে বেশি। তাহলে আমাদের শরীরের তাপমাত্রার চেয়ে পরিবেশের তাপমাত্রা তার চেয়ে বেশি বিদায়ী গরম লাগে। শীতকালে ঠান্ডা লাগে কেন? আমাদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার চেয়ে বেশি, অর্থাৎ পরিবেশের তাপমাত্রাটা কম, এই জন্য শীতকালে ঠান্ডা লাগে। তাহলে আমাদের শরীরের যে তাপমাত্রাটা, আমরা সাধারণত স্বাভাবিক তাপমাত্রার কথা বলছি আমি, যে স্বাভাবিক তাপমাত্রাটা আছে আমাদের শরীরের সহনীয় তাপমাত্রা যেটা, সেই সহনীয় তাপমাত্রার চেয়ে পরিবেশের তাপমাত্রা কম বেশি হলেই আমরা গরম বা ঠান্ডা অনুভব করি। যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয় আমরা উষ্ণতা অনুভব করব, আর যদি আমরা দেখি যে পরিবেশের তাপমাত্রা কম, তাহলে শীত অনুভব করব। এই জন্য শীতকালে জ্যাকেট পরে থাকি বা মোটা কাপড় পরে থাকি। এর উদ্দেশ্য কি? শরীরের তাপ যেন বেরিয়ে যেতে না পারে। যদি বেরিয়ে যায় তাহলে শীত লাগবে পরিবেশের কারণে। আবার গরমকালে গরম লাগে, প্রচণ্ড গরম লাগে, তখন দেখা যাচ্ছে আমরা পাতলা জামা কাপড় পরি, অর্থাৎ শীতকালের মতো তো মোটা কাপড় পরি না। কী কারণে? শরীরে তাপটা যেন পরিবেশে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ বেরিয়ে গেলে কেন সুবিধাটা কি? সুবিধা হচ্ছে পরিবেশের তাপমাত্রার সাথে শরীরের তাপমাত্রাটা সমন্বয় করা। এই যে সমন্বয় করে কি হবে? সমন্বয় করে হবে কি? পরিবেশের তাপমাত্রা এবং দেহের তাপমাত্রা এক সমান হয়ে যাবে। এক সমান যদি হয়ে যায়, তখন তোমার
নাতিশীতোষ্ণ একটা ভাব চলে আসবে, অর্থাৎ গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না। এইটাকে বলে আমরা তাপীয় সমতা। তাহলে কোনো বস্তুকে যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে তাপ দিতে থাকলে পরিবেশের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা গ্রহণ করে যদি তাপ দেওয়া বন্ধ করে দিলে সে আস্তে আস্তে তাপ রিলিজ করবে। রিলিজ করলে কি হবে, পরিবেশের তাপমাত্রার সাথে ওই বস্তুর তাপমাত্রা যখন এক সমানে আসবে তখনই তাপের আদান প্রদান বন্ধ করে দেবে। সাধারণ বরফের একটা ডুবে যদি সাধারণ পানিতে দেই, বরফ আস্তে আস্তে গলতে থাকবে। তাহলে একসময় পানির তাপমাত্রা কম ছিল, পানির তাপমাত্রা বেশি ছিল, বরফের তাপমাত্রা কম ছিল। হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই যে কমছে, বরফের তাপমাত্রাটা বাড়ছে, ওই পানির তাপমাত্রাটা কমছে, কমতে কমতে মিশ্রণের একটা তাপমাত্রা হয়ে যাবে। যখন মিশ্রণের তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছাবে তখন দেখা যাবে তাপের আদান প্রদান হচ্ছে না। এটাকে বলবো আমরা তাপীয় সমতা। তাহলে তাপীয় সমতা, তাপীয় সমতাটা তাহলে কি দেখলাম, এটা একটা বস্তু, এটার কাছে আর একটা বস্তু আনলাম, ধরো এটা এ বস্তু, এটা বি বস্তু, এটা এ বস্তু, এটা বি বস্তু। এ বস্তুর তাপমাত্রা ধরে নিলাম 45 ডিগ্রি সেলসিয়াস, বি বস্তুর তাপমাত্রা ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রা দুটো বস্তু, এখন দুইটা যদি একটা একটা সান্নিধ্যে আসে তখন কি করবে, বেশি তাপমাত্রা বস্তু থেকে তাপটা কম তাপমাত্রা বস্তুর দিকে যেতে থাকবে। তাহলে বেশি তাপমাত্রা বস্তু থেকে তাপটা কম তাপমাত্রা বস্তুর দিকে যেতে থাকবে। সেক্ষেত্রে তাপের কিন্তু একটা গতিশীল যে তাপ, এই তাপের একটা দিক আছে, তাপ প্রবাহের একটা দিক আছে। তাহলে তাপ প্রবাহের দিকটা কি, বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ প্রবাহিত হওয়া। তাহলে তাপ গতিবিদ্যার অংশ, তাপ দ্বারা কাজ সম্পন্ন হয়, তাপ সঞ্চালনের একটা দিক থাকবে, সেটা হচ্ছে বেশি তাপমাত্রা বস্তু থেকে কম তাপমাত্রা বস্তুর দিকে তাপটা প্রবাহিত হবে। এখন এই কারণে দেখা যাচ্ছে যে এই যে বেশি তাপমাত্রার বস্তু যখন কম তাপমাত্রার দিকে প্রবাহিত হবে, কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত না এই দুইটা বস্তু মিলে একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছালো। ধরলাম দুইটা বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রিতে পৌঁছালো, এটার তাপমাত্রাও 30, এটার তাপমাত্রাও 30। যখন 30 ডিগ্রিতে পৌঁছালো, এই বস্তুর তাপমাত্রা 30, এটার তাপমাত্রা 30, তখন কিন্তু তাপের আর আদান প্রদান করবে না। এই যে তাপের আদান প্রদান না করা, এটা হলো তাপীয় সমতা। বস্তু জগতের প্রত্যেকটা বস্তুর তাপীয় সমতায় আসতে চায়। এই যে আমাদের গরম বা ঠান্ডা অনুভব করি, নাতিশীতোষ্ণ পরিবেশ কখন, নাতিশীতোষ্ণ পরিবেশটা তখনই যখন পরিবেশের তাপমাত্রা এবং আমাদের শরীরের তাপমাত্রা এক সমান থাকে। যদি পরিবেশের তাপমাত্রা সামান্য একটু কম থাকে তাহলে আমরা শীত অনুভব করব, কারণ আমাদের শরীর থেকে তাপ সে শুষে নেবে। আর সামান্য একটু বেশি থাকলে আমরা একটু হলেও গরম অনুভব করব, কারণ আমাদের শরীর ওই বস্তুর তাপটা শুষে নেবে। তাহলে দুইটা যদি সমান থাকে তখন সেটা নাতিশীতোষ্ণ হয়ে যাবে, আর নাতিশীতোষ্ণ হয়ে গেলে আমরা গরম বা ঠান্ডা অনুভব করব না। আর গরম বা ঠান্ডা অনুভব না করলে বুঝতে হবে যে তাপীয় সমতা আছে। এখন এই যে তাপীয় সমতায় যখন আসবে তখন বস্তুর কিন্তু তাপের আদান প্রদান করবে না। এই তাপ যে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, তাপের যে কণাগুলা, এটা এক স্থান হতে আরেক স্থানে সঞ্চালিত হচ্ছে। এই সঞ্চিত হচ্ছে অর্থাৎ তাপ দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে। এই কাজ সম্পন্ন হওয়ার কারণে এটাকে আমরা বলেছিলাম তাপের গতিবিদ্যার অংশ। এখন এই যে তাপ গতিবিদ্যাটাকে বিভিন্ন সূত্রের মাধ্যমে ভাগ করেছে বিভিন্ন বিজ্ঞানী, এই 3টা সূত্রের মাধ্যমে ভাগ করেছেন। তাহলে এই তাপ গতিবিদ্যার সূত্র বেসিক্যালি 3টি। তাপ গতিবিদ্যার সূত্র প্রধানত 3টি, কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 2টি পড়ানো হয়। বেসিক্যালি 3টি, কিন্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 2টি সূত্র পড়ানো হয়। তাহলে প্রথম সূত্র, এদের নামই প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, আর হলো দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্রটা আমরা যদি দেখি, প্রথম সূত্র বলেছে যে আমরা যেহেতু তাপ যে গতিবিদ্যার অংশ এটাই এখানে প্রকাশ করেছে,
তাপটাকে, প্রথম সূত্র, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী জুল। জুল এটা বর্ণনা করেছেন, বলেছেন যে একটা বস্তুকে যদি আমরা তাপ প্রদান করি, তাপটা কাজে রূপান্তরিত হয়। এই তাপ আর কাজ পরস্পর সমানুপাতিক। তাহলে তাপ দিলাম, কাজ হলো, যত বেশি তাপ দিব তত বেশি কাজ হবে। তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক। তাহলে বললেন যে কাজ, তাপ এবং কাজ, তাহলে দিব তাপ হবে কাজ, তাহলে কাজটা কার উপর ডিপেন্ড করে? তাপের উপর। তাহলে যার উপর ডিপেন্ড করে সে আসে ডান পাশে। তাহলে কাজটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। কাজ সমানুপাতিক তাপ, এটা হলো জুলের সূত্র। তাহলে কাজটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, এটা সমানুপাতিক তাপ। তাপটাকে ল্যাটিন কিউ দ্বারা প্রকাশ করা যায়, আবার এইচ দ্বারাও প্রকাশ করা যায়। কিউ দ্বারাও প্রকাশ করা যায়, এইচ দ্বারাও প্রকাশ করা যায়। এইচ ফর হিট আর কিউ ল্যাটিন শব্দের অধ্যাক্ষর, এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি কিউ ব্যবহার করি, তাহলে এই অংশটুকু ব্যবহার করি, কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। এখন যেহেতু সমানুপাতিক আসবে, সমানুপাতিক আসলে একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে, সেই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, জে কিউ। জে দ্বারা প্রকাশ করি কেন? কারণ বিজ্ঞানী জুল নিজের নামের অধ্যক্ষরটা এটার ধ্রুবক হিসেবে ব্যবহার করেছেন। এই জুল, জের নাম হচ্ছে ডব্লিউ বাই কিউ। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তাহলে ডব্লিউ বাই কিউ, এটাকে তাপের যান্ত্রিক সমতা। বিজ্ঞানী জুল যখন এটা ব্যবহার করেছিলেন, তখন পুরনো একটা পদ্ধতি, তখন ওনার সময় যে পদ্ধতিটা ব্যবহার করেছেন, এই পদ্ধতিতে একক ব্যবহার করেছেন। যেমন কাজের একক আছে, তাপের একক আছে। আমরা তাপ আর কাজ যদি একই হয়, তাহলে দুইটার একক জুল হতে পারে। এখন পুরনো পদ্ধতিতে বিজ্ঞানী জুল যখন এইটা আবিষ্কার করেন, কাজের একক বলেছিলেন যে কাজের এককটা হচ্ছে জুল, আর তাপের একক বলেছেন, এটার একক বলেছেন হচ্ছে ক্যালোরি। তাহলে সেক্ষেত্রে যে একক উনি বলেছেন জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। এটা তাপের পুরনো পদ্ধতিতে এটা ব্যবহার করেছেন। তাপিক যান্ত্রিক সমতার একক উনি বের করেছেন জুল পার ক্যালোরি। এই যে ইউনিট হচ্ছে জুল পার ক্যালোরি, কাজের এই যে এককটা। আধুনিক পদ্ধতি এটাকে আমরা এসআই ইউনিটে বলি। এসআই ইউনিটে আমরা তাপের একক জানি, এসআই ইউনিট। এসআই ইউনিট আমরা কাজের একক জানি জুল, স্ট্যান্ডার্ড ইউনিট যেটা। কাজের একক ব্যবহার করেছি জুল, আর তাপের একক এটাও জুল। সেক্ষেত্রে এটাও জুল, উপরে জুল, ডব্লিউ বাই কিউ, দুইটাই যদি জুল হয় তাহলে একক ওয়ান। তাহলে এসআই ইউনিটে যদি আমরা দেখি, বা আধুনিক একক, এসআই ইউনিটটাকে আধুনিক এককও বলা হয়, আধুনিক। তাহলে তাপিক যান্ত্রিক সমতার যে আধুনিক একক, সে আধুনিক এককে কিন্তু তাপিক যান্ত্রিক সমতার একক নেই। যে ইউনিটটা আছে সেটা পুরাতন একক, আর পুরাতন পদ্ধতিতে আমরা এটা ব্যবহার করি। কারণ পুরাতন পদ্ধতিতে দেখো, এটা যদি আমরা দেখি, একটা হচ্ছে জুল এমকেএস পদ্ধতি, ক্যালোরিটা হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতি, এটা কম্বিনেশন হয়েছে। এটা একটা নির্দিষ্ট মান আছে, জুল ক্যালোরি একটা নির্দিষ্ট মান আছে, যান্ত্রিক সমতার একটা মান আছে। এই মান 4.2 আসে, তাহলে 4.2 জুল পার ক্যালোরি। তো ইউনিটটা আমরা জানলাম। পুরাতন পদ্ধতিতে একক হচ্ছে এটা। তাহলে এমসিকিউ হচ্ছে, আমরা যদি এটা স্মরণ করি বা আমরা যদি মনে রাখি যে তাপের যান্ত্রিক সমতার একক যদি পুরাতন পদ্ধতিতে বলি, তাহলে জুল পার ক্যালোরি। আধুনিক পদ্ধতি বা এসআই ইউনিট, এর কোনো একক নেই।
কারণ হচ্ছে একই ধরনের দুটি রাশির অনুপাত। তাহলে এটা গেল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা আরেকটা সূত্র দেখেছিলাম যে তাপীয় যান্ত্রিক সমতা, তাপীয় সমতা। তাপীয় সমতা দেখেছিলাম একটু আগে। তাপীয় সমতা কি বলেছে? বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ প্রবাহিত করবে। অর্থাৎ দুইটা বস্তু ভিন্ন তাপমাত্রার বস্তু যদি পাশাপাশি রাখি, তাহলে বেশি তাপমাত্রার বস্তু তাপ হারাবে, কম তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না দুইটা একই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে। তাহলে একই নির্দিষ্ট তাপমাত্রায় যদি পৌঁছে, তাহলে তাপের আর আদান প্রদান হবে না। এই যে তাপের আদান প্রদান হচ্ছে না, তাপ যখন সমন্বয় সাধন হয়েছে, অর্থাৎ দুইটা বস্তুর তাপমাত্রা এ আর বি, দুইটা বস্তুর তাপমাত্রা ধরলাম এরও 20 ডিগ্রি সেলসিয়াস, বিরও 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। এই যে তাপীয় সমতা, এটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে। এটা কিন্তু কোনো বিজ্ঞানীর আবিষ্কার না, বিজ্ঞানীর নাম দেওয়া না, এটা আমরা ব্যবহার্য ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা কিন্তু ওই যে আমরা যে তাপগতিবিদ্যার সূত্রগুলো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এর মধ্যে না, এটা আলাদা। অর্থাৎ এটা পদার্থবিজ্ঞানের এত ডকুমেন্ট, এই শর্ত মেনে এটা করা হয়নি। এটা আমাদের ব্যবহারের জন্য আমরা নাম দিয়েছি জাস্ট। এটা নাম দেওয়া হয়েছে, বিভিন্ন সময় পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়েছে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হচ্ছে বস্তুর তাপীয় সমতা। তাহলে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অর্থাৎ তাপীয় সমতাটা দেখলাম, আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখলাম। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।